গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বুধবার আর এখন সকাল 9টা মতন বাজে। অসম্ভব বাইরে গরম, এতটুকুনি কিন্তু রোদ ওঠেনি, কিন্তু গরমের দাপটে নাজেহাল অবস্থা। নাইটিটা দেখে তো মনে হচ্ছে যেন নাইটিটাকে জাস্ট জলে ভিজিয়ে গায়ে চড়িয়ে নিয়েছি, কিন্তু হাওয়া আছে আজকে। আগের দিন মানে মঙ্গলবার এই হাওয়াটুকুনিও কিন্তু ছিল না, সেদিনও ভীষণ কষ্ট হচ্ছিল। ওই ঘরের সব কাজ সারা হয়ে গেলেও কিন্তু বেডরুমের কাজ আমার কিছুই সারা হয়নি। তার কারণ আমার শ্রীমতী এখনও ঘুমাচ্ছে, আর এখানে চলছে বাবা আর মেয়ের আদর। বাবা মেয়েকে আদর করে তোলার চেষ্টা করছে, এইখানে কিন্তু আমার প্রবেশ করার এতটুকুনি অধিকার নেই। থাক না, এটা না হলে রইল বাবা আর মেয়ের একান্ত নিজস্ব ব্যাপার। আর তোমাদেরকে না আমি আজকে একজনের সঙ্গে আলাপ পরিচয় করাবো, আমার পরিবারের একজন সদস্য। দীর্ঘদিন তার সঙ্গে আমার পরিচয় বা আমার শ্রীমতীর যোগাযোগ অনেক দিন হলো ডিটাচ ছিল, কিন্তু বেশ কদিন হলো কিন্তু আমরা আবার তার সঙ্গে যোগাযোগ করা শুরু করেছি এবং অনেক পুরনো স্মৃতি আমাদের ঘুরে ফিরে আসছে। আর পরশু দিনকে মা এখানে এই পাতাগুলোকে বেটে রেখেছে। এর মধ্যে আছে নয়নতারা পাতা, খানিকটা গোলমরিচ আর তুলসী পাতা বাটা। এগুলো মা শুকিয়ে ছোট ছোট করে গুল্লি করে রাখবে। এবারে তারপরে চলবে তার রাজপুত্রদের খাওয়ানোর পালা। আর নয়নতারার পাতা, তুলসী পাতা, গোলমরিচ এগুলো কিন্তু একসঙ্গে খেলে যেমন ব্লাড প্রেশারটাও কন্ট্রোলে থাকে, সুগার লেভেলটাও কিন্তু কন্ট্রোলে থাকে। আসলে তার দুই রাজপুত্রই তো ওই ব্লাড সুগারের মধ্যে পড়ে গেছে, আর এদিকে দুজনেরই কিন্তু প্রেশারটাও আছে। আমার বেডরুমের জানলা দিয়ে তোমাদেরকে যে আম গাছটা দেখায়, সেই আম গাছ থেকে কিন্তু এই আম চারখানি কালেক্ট করা হয়েছে। আর এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কালেক্ট করে দিদি, মানে আমার যা। আর এগুলো একটু কাঁচা অবস্থায় পাড়া হয়েছিল, এগুলোকে ঘরে রেখে পাকানো হয়েছে। এ বাবা, এই আমটা কিরকমভাবে পচে গেছে, এটা উল্টে আছে, আমি বুঝতেই পারিনি এটা যেরকমভাবে পচে গেছে। আর এই আমটা মা কালকে পুজোতে দিয়েছিল আর বলেছিল আমার শ্রীমতীকে দিতে, আমিও ভুলে গেছি, আর শ্রীমতী না খেতেও চায়নি, ব্যাস আমারও আর কাটা হয়নি। আর আরেকটা গোপন কথা তো বললাম না, কি করে কালেক্ট করলাম সেটা না হলে নাই বা বললাম, তোমরা বুঝে নাও কিভাবে আমরা কালেক্ট করেছি। তবে এই কালেকশনের ব্যাপারে কিন্তু দিদি মানে আমার যা কিন্তু সিদ্ধ হস্ত, বেশ ভালোই মজা লাগে। তবে এই চারখানি নয়, আরও অনেকগুলো আম কিন্তু পাড়া হয়েছে। আসলে এই 4টে আম ছিল সিঁড়িতে, সিঁড়িটা ওঠা নামার রাস্তার মধ্যে পড়ে। মা অনেক দিন ধরেই ভাবছিল এগুলোকে নামাবে, ঝুড়িতে রাখবে, মারও আর হয়ে উঠছিল না। আমার তো মনে থাকে না, দূর সেটা বাদই দাও। মা তাই আজকে সকালবেলা, মা আজকে যখন পুজো দিতে উঠছে মানে গোপাল সেবা দিতে উঠছে, সবার আগে মা আগে ঝুড়ির মধ্যে আম কটাকে রেখেছে। আর পুজোর যে আমটা দেখালাম, সেটা আমি ভাবছি আজকে দুধ দিয়ে খেয়ে নেব। দুধ দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার শ্রীমতীও কিন্তু বেশ ভালো লাগে। এই আম দুধ মুড়ি খাওয়াটা কিন্তু আমার শ্রীমতী তার মিমির কাছ থেকে শিখেছে, মানে আমার বৌদি ওকে একবার মেখে এরকমভাবে না খাইয়ে দিয়েছিল, ওর খুব ভালো লেগেছিল খেতে। আর এখন তাই এই আমের সিজন আসলেই ও বলবে মাম্মাম আমাকে একটু মেখে দেবে, আমি খাবো। কবে আসবে সেই আমের সিজন, কিন্তু দেখি আজকে ও খায় কিনা। তবে খাবে কিনা জানি না। আগে তো আমি ওর সকালের দুধটা হরলিক্স দিয়ে গুলে রাখি, আর এই যে এই এক্সট্রা দুধটা রইলো, এই দুধটার মধ্যেই আম দিয়ে গুলে নেব। ভেবেছিলাম শ্রীমতী খাবে আম দুধ মুড়ি মাখা, কিন্তু ও খাবে না, বললো ম্যাগিই খাবে। তো আর কি করার, ওকে আমি ম্যাগিটা করে দিই, আম দুধ মুড়িটা আমি না হলে খেলাম। আর আমার ব্রেকফাস্ট মানে তো মুড়ি, তোমরা সেটা ভালো করেই জানো, মুড়ি আর চানাচুর বা অন্য কোনো কিছু। আজকে না হলে আম দুধ মুড়ি মাখাটাই খাই। আর আমার এই সাঁড়াশির পজিশনটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এই যে মাঝের রিপিটটা রয়েছে না, এটা কিন্তু একদম লড়বড় চড়বড়, যে কোনো মুহূর্তে যখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। শাশুড়ি মা রোজ বলবে তুমি যে বেরাও সাঁড়াশিটা ঠিক করতে পারো না, আর আমি বিশ্বাস করো এতটাই কুড়ে আর এতটাই ভুলাক্কার যে সাঁড়াশিটা নিয়ে যেতে আমি ভুলেই যাই, কোন দিন একটা বড় বিপদ না ঘটিয়ে ফেলি। আর আম দুধ মুড়ি খাবো, একটু চিনি নেব না তা তো হয় না, যদিও আমি দুধ মুড়ি খেলে আমি চিনি নিই না,
বা শুধু দুধও যখন খাই আমি চিনি নিই না, চিনিটা আমার একদমই ভালো লাগে না খেতে। আর আজকে করব এই ছোট ছোট ট্যাংরা মাছগুলো দিয়ে চচ্চড়ি করব। এগুলোর যে বড় সাইজগুলো মা রেখেছিল এগুলো 8 ট্যাংরা, জানো তো। আর এগুলোর সঙ্গে যে বড় সাইজগুলো রেখেছিল সেগুলো দিয়ে একদিন করেছিলাম আলু আর বেগুন দিয়ে ঝোল করেছিলাম। আসলে চচ্চড়ি মাছটা আমরা মেয়েরাই খাই, আর এই বড় ট্যাংরা দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না। আর ছোট ছোট এই ট্যাংরা মাছগুলো ছেলেরা খাবে না, ছেলেরা তো আবার চচ্চড়িও খাবে না। আর সেদিন গিয়ে ডান্স ক্লাস থেকে শ্রীমতীকে নিয়ে যখন ফিরছিলাম, ওটা তো বাজারের ওপর দিয়ে পড়ে, দেখেছিলাম দেশি ধনেপাতা। এমনিতেই ধনেপাতা বেশি ভালোবাসি আমি, তার উপরে আবার দেশি ধনেপাতা বলে কথা, আমি তো কিনবই কিনবো। দেশি ধনেপাতাগুলোর কিন্তু ফ্লেভারটা খুব স্ট্রং, যে কোনো তরকারিতে দিলে তার স্বাদটাই আলাদা হয়ে যায়। যত যাই বলো না কেন, হাত দিয়ে আমটা ভালো করে চটকিয়ে না মাখলে কিন্তু আম দুধের স্বাদটাই আসে না। আর ওই যে সেদিনকে যে ট্যাংরা মাছটা করেছিলাম, বড় ট্যাংরা মাছটা, সেটা যখন তেলে ভাজতে গেছিলাম তখন কিন্তু ভালোবাসাটা আমার হাতের ওপর এসে পড়েছে। আর আঠিটা দেখো আমি একদম চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আমটা কিন্তু বেশ মিষ্টি, আর আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়েও নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব খানিকটা মুড়ি, আর শ্রীমতীকে ডাকবো দেখি খায় কি না। আমি তো খাবো, এবার আমার খাওয়া দেখা দেখি যদি আমার শ্রীমতী খায়। আর এই যে বাটির গায়ে যে দুধগুলো শুকিয়ে থাকে, মানে এখানে যে সরগুলো শুকিয়ে আছে, এগুলো কিন্তু চেটে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সেগুলো কাচিয়ে পিচিয়ে নিয়ে ভালো করে মুড়িটাকে মেখে টেবিলে গিয়ে বসে আরাম করে খেলাম। শ্রীমতীকে ডাকলাম, শ্রীমতী যথারীতি বলে দিল আমি খাবো না। তো না খেলো, আমি খেয়ে দিয়ে সোজা চচ্চড়ি মাছটা বসাতে চলে এসেছি। আর আমি কিন্তু ট্যাংরা মাছটাকে হালকা ভেজে নিয়েছি। তোমরা অনেকেই দেখেছো আমি যখন ট্যাংরা মাছ রান্না করি আমি কিন্তু ভাজি না, কিন্তু আজকে ইচ্ছে হলো এটাকে একটু ভেজেই করি। আর এটার যে আগের যে বড় সাইজের ট্যাংরা মাছটা করেছিলাম সেটাও কিন্তু ভেজে করেছি। আর এখানে আলু, বেগুন আর একটু ঝিঙে ছোট্ট ছোট্ট করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর সঙ্গে নিয়েছি একটা টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ। আর টমেটোর বীজটা কিন্তু আমি ফেলে দিই। টমেটোর বীজ শুনেছি যে খাওয়াটা উচিত না, মানে শরীরের পক্ষেও ভালো না, ইউরিক অ্যাসিডের পরিমাণটা তাতে করে নাকি বেড়ে যায়। আর তরকারি দিয়ে সমস্ত নাড়াচাড়া করেছি, আর চলে এসেছিল দুধওয়ালা দাদা, দুধটা রেখেছি। এবারে আমি না মনেই নেই যে গ্যাসটা পুরো বাড়ানো আছে, জানো তো। যখন সিঁড়ি দিয়ে ওপরে আসছি তখন দেখি কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। দেখো এই যে এরকমভাবে পুড়ে গেছে এক পিঠ পুড়েছে, অপর পিঠটা তো ভাজাই হয়নি, কেমন শক্ত আছে। আবার গ্যাসটাকে সিম করে ভালো করে ভেজে নিয়েছি, তবে একদিকে কিন্তু ভালোই হয়েছে। চচ্চড়ি মাছ কিন্তু একটু পোড়া পোড়া হলে বেশ ভালো স্বাদ আসে। আর সেই ফাঁকে বেসিনে যে কটা বাসন ছিল সমস্ত মেজে ধুয়ে নিয়েছি। আর কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। আর এইবারে আমার সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য জল। আর এই মাছটা বড় বিরক্ত করছে, খালি ভেঙে যাওয়ার ওর প্রবণতা। এটাকে আমি তুলে নিই, না হলে এগুলোকে না আমি আলতো হাতে কিছুতেই নাড়াচাড়া করতে পারবো না। আর আমার এদিকে কিন্তু চচ্চড়ি মাছ একদম হয়ে গেছে। আর দিয়ে দিলাম এই ধনেপাতা, ব্যাস এটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, আর হয়ে যাবে আমার ট্যাংরা মাছের চচ্চড়ি। আমি আমার জন্য খানিকটা রাখবো, আর বাকিটা নিচে দিয়ে দেব, দিদি আর মা খাবে। অসম্ভব গরম, পুরো ঘাম ঝরছে গা দিয়ে, ফ্যানটা চলছে, জানি না তোমরা কথাটা শুনতে কতটা কি পারছো। আর একটা গুমোট ওয়েদার, কালকে ছিল অসম্ভব গুমোট ওয়েদার, কোনো হাওয়া টাওয়া কিছু ছিল না, রোদও ছিল না। তবে আজকে রোদ নেই কিন্তু হাওয়া আছে, তাও খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। আজকে হলো গিয়ে বুধবার, আর কালকে গেছিলো গিয়ে মঙ্গলবার, আর ঝড়টা হয়েছে রবিবার। রেমাল গেল রবিবার দিনকে গেল, ওই দিনকে গেল। আর সোমবার দিন তো সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু যেই বৃষ্টি বৃষ্টি সব ঘুরে গেল তারপর থেকে রেমালের পরে রুমাল ভেজা গরম শুরু হয়ে গেছে। মারাত্মক গরম, খুব কষ্ট হচ্ছে। মানে আরও একটা ঝড়ের দাপট কিছু আসবে হয়তো, ওই যে আঙুল দেখাচ্ছ, মুখ দেখাবে না আঙুল দেখাবে, আরও কিছু ঝড়ের দাপট আসবে, তবে হয়তো থামবে। আর তোমাদের সকালে বলেছিলাম একজনের সম্বন্ধে একটু বলবো, সেই জনা হলো এই যে, এটা হলো গিয়ে আমার নাতনি।
আমার এই নাতনিটা ওই কাবার্ডের মধ্যে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিল। তা আমার শ্রীমতীর বইপত্রগুলো এখন কি করেছি, ওর ওই বুক শেলফটার থেকে সরিয়ে কাবার্ডের ভেতরে নিয়েছি, আর ওখানকার কাবার্ডে যা যা, একটা সাইডের কাবার্ডে যা যা ছিল সবগুলোকে আরেকটা সাইডের কাবার্ডে রেখেছি। সেই ওই দ্বিতীয় সাইডের কাবার্ডে এই আমার নাতনি পড়েছিল। ছোটবেলায় আমার শ্রীমতী না একে নিয়ে কত কিছু করতো, যত্ন সহকারে এরকম ভাবে কোলে নিয়ে সারাক্ষণ থাকতো। আর দেখো সারাক্ষণ থাকার ফলে এর দুটো চোখ নেই, নাক তো আর্ধেক হুবলিয়ে গেছে, এটার মুখও ছিল না। ও ওখান থেকে এখানে একটা লিপস্টিক দিয়ে দেখো এরকম ভাবে হালকা এরকম ভাবে একটা টেনে দিয়েছে। তাই এটা ওই কাবার্ডে ছিল। আমার খুব মায়া হয়েছিল যে ও এতদিন ধরে কাবার্ডে রয়েছিস তুই, এখন থেকে তুই বাইরে থাকবি। এখন থেকে ও বাইরেই থাকে। তবে আমার শ্রীমতী ওকে যতটা না আদর করে, আমি ওকে নিয়ে এখন সারাক্ষণ থাকি। ওকে নিয়ে এরকম ভাবে আদর করি। ও সারাক্ষণ আমার সঙ্গে এখন থাকে। এমনকি আমি ওকে নিয়ে রাত্রিবেলা ঘুমাই, ওকে নিয়েই আমি রাত্রিবেলা ঘুমাই। খুব মিষ্টি নাতনি আমার শ্রীমতী। সরি, চোখটা চলে যাচ্ছে। আমার শ্রীমতী ওখান থেকে বলে যাচ্ছে ওর বরকে দেখো। আমার শ্রীমতী আবার এরকে বিয়েও দিয়ে দিয়েছে, ওইখানে ওর বর উল্টে পড়ে আছে। পরে পরে দেখাবো ওর বরকে। সবাইকে একসঙ্গে দেখিয়ে দিলে কেউ বুঝতে পারবে না কে কি। ওর নাম দিয়েছিল স্ট্রবেরি, তখন উচ্চারণও করতে পারতো কিনা কে জানে, নাম একটা দিয়ে রেখেছিল স্ট্রবেরি। আমি ওকে এখন কি ভালোবাসি, এমনকি মানে আমার শ্রীমতী ওকে এখন ধূপ ধূপ এরকম করে মারে, আর আমার তখন খুব কষ্ট হয়। আর ও কি করতো ছোটবেলায়, ওর যে কাঁথা ছিল ও এরকম ভাবে কোলে নিয়ে, এরকম ভাবে ঠিক কোলে নিত, কোলে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে নিচে যেত। ও তো দুপুরবেলা বেশিরভাগ সময় নিচেই থাকতো, এখনো থাকে, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে নিচে চলে যায়। কিন্তু তখন কি এরকম ভাবে কাঁথা মুড়ি দিয়ে ওকে নিয়ে নিচে চলে যেত। নিচে যেই যেত, কাঁথা থাকতো একদিকে, স্ট্রবেরি থাকতো আরেক দিকে, আর ও থাকতো আরেক দিকে। কিন্তু মেয়েকে কিন্তু যত্ন সহকারে নিচে নামাতো। আবার ও যখন ওপরে আসতো যত্ন সহকারে নিয়ে আসতো। এক এক সময় খুব কম হয়েছে যত্ন সহকারে নিয়ে এসছে, বেশিরভাগ সময় হয়তো দিদি এই তোর মেয়ের কাঁথা নিয়ে যা, মানে ওকে, ও আমার শ্রীমতীকে বলতো তাই তোর মেয়েকে নিয়ে যা, এরকম ভাবে বলতো। ও সশরীরে ফেরত আসলেও ওর মেয়ে আর ওর কাঁথা আসতো না। কিন্তু নিচে যখন নামতো যত্ন সহকারে নামিয়ে, এরকম যত্ন সহকারে আলতো করে কত ভালোবাসা দিয়ে নিয়ে যেত। তো চলো আজকে তাই আমার নাতনিকে তোমাদের সঙ্গে পরিচয় করালাম। আমার নাতনি স্ট্রবেরি। পরিচয় পর্ব সারা, আর এখন বাজে 1:30, মানে 1:30। আমার শ্রীমতীর খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো দেখাই আজকের রান্নাগুলো। আর আজকের মেনুতে কিন্তু আমার একটা প্রিয় খাবার আছে, দেখাচ্ছি। আর এখানে আছে ভাতটা গরম করে নেব। আর এখানে আছে গন্ধরাজ লেবু কাটা। আর আমার প্রিয় খাবারটি হলো গিয়ে ডাল শুকনো। কিছুটা মুগ ডাল ছিল, সেটাকে শুকিয়ে নিয়েছি, ভীষণ ভালোবাসি খেতে গো। আর এখানে আছে সেই ট্যাংরা মাছের চচ্চড়ি। জানি না কতটা খাবো, আমি তো বেশিরভাগ ভাতটা ওই ডাল শুকনো দিয়ে খাবো। আর এখানে আছে চিকেন, যেটা শ্রীমতীর হয়ে যাবে। তবে আমার শ্রীমতী কিন্তু ডাল শুকনো মাখাটাও খাবে, তবে আমার থেকে। আর এই ডাল শুকনো মাখাটা বেশ ঝাল ঝাল করে গন্ধ লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু এটা একদম গরম ভাত। আমার কর্তা মশাই চলে আসবে আরেকটু পদে, সে তখন এই ভাতটা দিয়ে খাবে। তবে আমার কর্তা মশাই গরম ভাত, একদম গরম গরম ভাত যতটা না ভালোবাসে, আমি আর আমার ভাসুর কিন্তু গরম ভাত ভীষণ ভালোবাসি। আর এই যে নিয়ে নিয়েছি সেই ভাতটাকে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিলাম আমি ডাল শুকনোটা। আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। আসলে কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল না, তাই একেবারে আমি বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ঝাল ঝাল করে আর গন্ধ লেবুটা দিয়ে মাখবো। আর শ্রীমতীকে দেব আমি 1 দলা ভাত। আর আমার শ্রীমতী আগে খাবে এই 1 দলা ভাতটা। খেয়ে ওর এবার রিয়াকশানটা দেখো। ওর তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। আসলে একদিন আমাকে খেতে দেখেছিল, তখন খেয়েছিল। এই যে এটা হলো গিয়ে ওর অসম্ভব ভালো লেগেছে। আর এরপর তো খেয়ে যখন ওর ঝাল লেগেছে, আসলে ও তো এতটা ঝাল খায় না, আমি না হলে এতটা ঝাল খাই। আমার তো মনে হচ্ছিল আরও একটু ঝাল খেলে খুব ভালো হতো। এবারে ওর লেগেছে ঝাল। ও এখন হাত নাড়াতে ব্যস্ত, পা নাড়াতে ব্যস্ত, আর জল খেতে ব্যস্ত। তো চলো আমি ভিডিওটা এখানেই রাখি আর আরাম করে ভাতটাকে খেয়ে নিই। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলে
ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে।